ওই বিজেপির হারোয়া বাহিনী গুন্ডাকে আজাদকে আমি বলছি মারিস না, মরে যাবে রে, ছাড়। বিনা চিকিৎসায় মারা গেছে, দুদিন এখানে পড়েছিল। আমার ইন্দাস থানা পুলিশ কোনো প্রোটেকশন দেয় নাই। কার কাছে, চোরের কাছে কি আশা করব? সরকারের উপরে একদম আশা নাই। মমতা তো যে যাবে সিংহাসনে সে রাবণ হয়ে যাবে। মুখ খুললি বাংলাদেশি, আর চুপ করে থাকলে দেশি। দাঁড়িয়ে রয়েছে আব্দুল হাফিজের বাড়ির উঠোনে। দিল্লিতে সিজেপি প্রোটেস্টে তিনি যোগ দিয়েছিলেন এবং তারপর তার গ্রামের স্থানীয় যে সরকারি স্কুল, সেই স্কুলের বেহাল দশার ছবি তিনি পোস্ট করেছিলেন। যদিও সেই ছবিও আপনাদের আমি দেখাবো। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যে বাইরে থেকে স্কুলটি ঝাঁচকচকে দেখালেও ভেতরে নানান সমস্যা, জলের সমস্যা রয়েছে, কলের সমস্যা রয়েছে, ভেতরে জল পড়ে, এমন অভিযোগ কিন্তু স্থানীয়রা করছেন। তো এই সমস্ত অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন আব্দুল হাফিজ, আর সেই কারণেই তাকে স্থানীয় বিজেপি কর্মীদের রোষের মুখে পড়তে হচ্ছে, এমনই অভিযোগ উঠছে। যারা তার বাড়িতে চড়াও হয়েছে, 13ই আগস্ট হামলা করেছে তারা বিজেপি কর্মী, এমনটাই অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শী। তিনি ঠিক কি দেখেছিলেন তার বক্তব্য আপনাদের শোনাবো। 13ই আগস্ট রাতে ঠিক কি ঘটেছিল শুনবো তার মুখ থেকে। কতজন ছিল এইখানে? 16-17 জন এলো। হ্যাঁ, 16-17 জন গ্যাং মিলে এলো। হ্যাঁ, একভাবে লাঠি চালিয়েছে। 6 থেকে 7 জন একভাবে চালিয়েছে। ওর স্ত্রী যখন একজনকে লাঠি ধরেছে, ওইখানে দড়াম করে ফেলে দিলে, হাতটা মুচড়ে ফেলে দিলে, বাবারে করে উঠলো। আমি নিজের চোখে দেখেছি, আমার সামনে মারছে। আরে যে দুষ্কৃতি মেরেছে, এখন আমি তার সামনে চোখে চোখ রেখে বলবো এই মিথ্যা কথা নাকি সত্যি কথা বল? তো সেদিন ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। কি ঘটেছিল, কি দেখেছেন? আমি এইখানে ওদের থালা পাতা মেশিন, মানে থালা তৈরি করে মেশিন এনেছিল। আমি কারেন্টের কাজ করছিল সেই দিন। ওই দিল্লি গেছিল ওর বেটা, সেই থেকে ওর ওপরে আক্রোশ। হ্যাঁ, তৃতীয় কথা, আজকে আমি যা বলবো সত্যি কথা বলবো। কেন, যখন একটা মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী যখন পদ পায়, তাকে শপথ গালতে হয়। সে শপথ গেলে হাজার হাজার মিথ্যা কথা বলে মুখ্যমন্ত্রীরা, একটা সত্যি কথা বলে না। এইটাই হলো আমাদের ভারতবর্ষের অভাব। যদি মুখ্যমন্ত্রী, যে কোনো মন্ত্রী সত্যির ওই শপথ গেলে, যে শপথ গেলে তো তার উপরে যদি চলতো, তাহলে আজকে এই দুর্ঘটনাগুলো আমাদের চোখে দেখতে হতো না। আজকে ও দিল্লিতে গেছিল, যন্ত্রমন্ত্রে কগরক পার্টিতে গেছিল। সেই যাওয়াতে ওর উপরে আক্রোশ, যে তুই যাবি কেন, তুই পার্টি আনতে গেছিলি। সেই আক্রোশে ওর উপরে, বা স্কুলে, আমাদের প্রাইমারি স্কুলে তার উন্নয়নের লেগে গেছিল, মাস্টারকে বলেছিল। ব্যাস, এইটাই হলো তার অপরাধ। আমি ছিলুন রাত 8:30টার সময় 16 জন 18 জন, হ্যাঁ, বিজেপির নাম করে বলছি। মুখ্যমন্ত্রী বারবার বলছে বিজেপি তো বলে নাই, সন্ত্রাস বলছে, দুষ্কৃতি বলছে। আমি বলছি বিজেপির কর্মী, এমএলএ এর গলা ধরা কর্মী, এমএলএ এর গলা ধরা কর্মীর ফটো আছে আমার কাছে, প্রুফ আছে। এমএলএ তার গলা ধরে, এমএলএ কে মালা পরায়, এই রক্ত শিবির হয়েছিল, মালা পরিয়েছে, এই প্রুফ নিয়ে আমি বলছি। তাহলে এমএলএ এর কাছের লোক, সেই ব্যক্তি এসে ওকে ডাকলো, ডেকে 2 থাপ্পড় মেরে, শাবল দিয়ে, লাঠি দিয়ে, বল্লম দিয়ে, ছুরি দিয়ে, কাটাই দিয়ে, যখন 2-4 হাতে চোট মারলো, তখন ওর ক্ষমতা ছিল দৌড়ে এসে গেটটা লাগিয়ে ঢুকে যায়। আব্দুলের সঙ্গে প্রথম আব্দুলের সাথে। তারপর ওর বাবা মা বাইরে ছিল, ওর বাবা মা গেটের ভেতরে ঢুকতে পারে নাই। আব্দুল, হ্যাঁ, অথচ রিক গেটটা লাগিয়ে দেয়। এই দাওয়াতে ওর বাপ পড়ে যায়, বেধড়ক মারে। এত বেরোচ্ছে, 8-10 জন এমন ভাবে বেরোচ্ছে, আমার সামনে বেরোচ্ছে। আমি আর থাকতে পারলুম না পেরে আমি ওই আজাদকে, ওই বিজেপির হারোয়া বাহিনী গুন্ডাকে, আজাদকে আমি বলছি এই মরে যাবে, ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, আর মারিস না, মরে যাবে রে, ছাড়। আমাকে হুমকানি দিচ্ছে, তুমি এইখান থেকে চলে যাও, তোমার জানটা থাকবে না, তুমি এইখান থেকে দূর হও এখান থেকে। আমি শেষকালে একা বলে, আমি বা মাঠের ধারে ঘর একা বলে, আমি সেই কারেন্ট বাগানোর যন্ত্রপাতি ব্যাগে নিয়ে আস্তে আস্তে চলে যায়। আরো দুষ্কৃতীরা ছিল, যখন যাচ্ছি সেই দুষ্কৃতীরা আমাকে বলছে যে এই শুয়োরের বাচ্চাকে ধরলো না, মারলো না, ছেড়ে দিল। তখন আমি নীরবে চলে গেলাম। এই পর্যন্ত হলো। তারপরে ঘটনার ডাক্তার দেখাতে দেয় নাই,
বিনা চিকিৎসায় মারা গেছে। দুদিন এখানে পড়েছিল, ঘর বন্দি করে রেখেছিল, এই ঘরটা আগুনে রেখেছিল। বিজেপির কর্মীরা তাকে বেরোতে দেয় নাই, পুলিশ প্রোটেকশন দেয় নাই, আমার ইন্দাস থানার পুলিশ কোনো প্রোটেকশন দেয় নাই। আজ যদি চিকিৎসা করতে পারতো তাহলে আজকে ও মরতো না, কিছুতেই মরতো না চিকিৎসা করতে পারলে। কিন্তু বিনা চিকিৎসায় মারা গেছে। এই দেশের হাওয়া, এর বেশি আর বলার কিছু নাই আমার। এখন কি আপনারা আশা রাখছেন, কি চাইছেন? কার কাছে? চোরের কাছে কি আশা করব? আরে চোরের কাছে আপনি 1 লাখ টাকা এনেছেন, এনে আমার হাতে দিয়েছেন। আরে আমি তো ডাকাতি করে বেড়াই, আর ঘরে 1 লাখ টাকা পেয়ে গেছি, সেই টাকা খরচা করবো না? চোরের কাছে আবার কি আশা করব? চোরের কাছে আশা করা যায়? আশা করা মানে আমাদের ভুল। এই আশা করবো কি করে চোরের কাছে? আমরা বিচার প্রক্রিয়ায় আইনজীবী, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি, ওনারা যেন দৃষ্টি একটু রাখে, সঠিক বিচার যেন পায়। রাজ্যে তো নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, কি মনে হয়? আরে ছাড়ুন, যেই দিন থেকে সরকার হয়েছে সেই দিন থেকে কাটমানি। আরে ওদিন জিজ্ঞাসা করুন বিজেপির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, বিজেপির কতগুলো ডাকাতকে জেলে ঢুকিয়েছে। আরে সেই দিন থেকেই তো চুরিগিরি করছে। হ্যাঁ, আমার গ্রামে সব কাটমানি চলছে তো। আরে প্রমাণ, মুখ্যমন্ত্রী প্রমাণ নিবে। আরে আমার কাছে আসুক, প্রমাণ দিচ্ছি। না দিতে পারলে আমাকে জেলে ঢুকিয়ে দিবে। আমি কথা দিলাম, আমাকে জেলে ঢুকিয়ে দিবে, আজীবন জেলে থাকবো আমি যদি প্রুফ না দিতে পারি। কত কাটমানি প্রুফ আমি দিয়ে দেবো, আমার কাছে প্রুফ আছে। না দিতে পারলে আমাকে জেলে ঢুকিয়ে দিবে। তার মানে বলছেন যে এই বিচার, ন্যায় বিচার পাবেন, যেটা সরকারের উপর আশা রাখছেন? না 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 না, সরকারের উপরে একদম আশা নাই। উনি চাইবেন বিচারটাকে ডিসমিস করে দিতে। আরে যে সরকারি থাকবে, এর আগে তৃণমূল ছিল, সেও করেছে, একটা ডাক্তারকে মেরে দিল, বিচার পেয়েছে? মমতাই ভালো ছিল? মমতা তো যে যাবে সিংহাসনে সে রাবণ হয়ে যাবে। মমতার কাছে কি বিচার পেয়েছিল? একটা ডাক্তার মেয়ে ছেলে তাকে নৃশংস ভাবে মারলো, কিভাবে মারলো বলুন? পৃথিবী দেখেছে, তার লেগে বহু আন্দোলন হয়েছে, বিচার পেয়েছে? আজও বিচার পেয়েছে? তার মা একটা মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, বিচার পেয়েছে? পাই নাই। যদি আইনজীবী বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইটার উপরে দৃষ্টি নজর রাখে, সঠিক রাখে, অবশ্যই বিচার পাবো। কে বলছে বিচার পাবে? গরিব বলেও পাবে, বড় লোক বলেও পাবে। ওইখানে গরিব বড় কিছু নাই, ওনারা বিচার সঠিক করবে। কিন্তু আমরা প্রশাসনের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আশা করব কি করে যে বিচার পাবো? আরে বিচার দিবার যোগ্যতা চাই তো। আমরা যেসব মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি, আরে যোগ্যতা কতটুকু তেনাদের? এরপর এই যে আপনাকে আমি বললাম, কাল থেকে আমার পেছনে হাত দেবেন, আমার পেছনে আমার জান কবে হারিয়ে যাবে, আপনি আসবেন আমার ছেলের কাছে এই ইন্টারভিউ নিতে, আমার গ্রাম ইন্টারভিউ দিবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যে মুখ খুলবে সেই হলো দেশদ্রোহী, বাংলাদেশি। মুখ খুললি বাংলাদেশি, আর চুপ করে থাকলে দেশি। সারাদিন আমি এখানে ছিলাম, আজ 4 দিন ধরে মুখ বন্ধ করে রেখেছি, কিন্তু আজ আর মুখ বন্ধ করতে পারলো না। এইখানে অনেক 200 মানে চ্যালেঞ্জ এসেছে, কাউরির কাছে মুখ খুলি নাই, আপনার কাছে মুখ খুললু, তাছাড়া মুখ খুলি না, চুপ করেই ছিলুন। হ্যাঁ, সেটাই দেখলাম যে সবাই একটা ভয়ের বাতাবরণ কাজ করছে, মানুষ ভয়ে রয়েছে। না, চুপ করেছিলুন। এখন দেখলুন, এ তো এ মরে গেল, এ তো আজকে চলে গেল। আর তো ওর জ্বালা নাই। আর তো কোনো মুখ্যমন্ত্রী খুশামতি করতে হবে না, কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো সিপিএম তো ওকে আর জ্বালাতে পারবে না। চলে গেল তো চলে যাওয়াটা আরো ভালো। এই দেশে থাকলে বরং জ্বালা আছে, পিঁমড়ে কামড়াবে, গা কুমড়ুতে হবে। আরে না থাকলে তো আর গা কুমড়ুতে হবে না। আমার লেগে চিন্তা করতে আর হবে না। যার কারণে আমি মুখ খুললুন, যদি মুখ্যমন্ত্রী পারে এইসব ব্যক্তিদিন মানে গুলি করে শেষ করতে। আরে ভয়ে মুখ খুলে নাই তো, এর বেশি আর কিছু বলার নাই। যাক, আপনি এই করলেন বলে আমি আর ধৈর্য রাখতে পারি নাই। আজ 4 দিন ধৈর্য রেখেছি, ধৈর্য হারিয়ে দিয়ে আমি সব কথা সত্যি কথা বলবো। কিন্তু আমি এই মুখ্যমন্ত্রীর মিথ্যা কথা বলি নাই, আমি একটাও মিথ্যা কথা বলি নাই। আর যতগুলো কথা বলছি সব প্রমাণ করে দেবো আমি।